বর্ষা নামতে না নামতেই ছাদ বাগানে আমরা নতুন নতুন গাছের কালেকশান আনছি এবং এই সময় সবচেয়ে বেশি কালেকশান যে গাছগুলো আনছি সেই গাছগুলো হলো আম গাছ। আর আম গাছকে রোপণের জন্য আমরা কিন্তু উদগ্রীব হয়ে আছি। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। ছাদ বাগানে এই বর্ষার শুরুতেই অর্থাৎ জুলাই মাসের শুরুতেই আমরা যে সমস্ত গাছগুলো সংগ্রহ করছি এর মধ্যে সবচেয়ে বেশি গাছ হলো আম। বিভিন্ন নামি দামি জাত, বিভিন্ন ধরনের গ্রাফটিং করা ভালো ভালো উন্নত প্রজাতির জাতগুলো আমরা নিয়ে আসছি। কিন্তু এই সময় আমরা কিন্তু গাছগুলোকে কিভাবে রোপণ করব, যেহেতু বর্ষাকাল, কিভাবে আমরা মাটিগুলো বা মিডিয়াগুলো তৈরি করব, কি পদ্ধতিতে রোপণ করব বুঝতে পারছি না। তো আসুন আজকের ভিডিও থেকে বলে দেবো এই সময় অর্থাৎ বর্ষার সময় গাছ রোপণের জন্য আপনারা কি পরিচর্যার মধ্য দিয়ে গাছগুলোকে রোপণ করবেন, কি সতর্কমূলক ব্যবস্থা করবেন এবং কিভাবে টব নির্বাচন করবেন, সেই টবে কি ধরনের সমস্যা সমাধানের নিরসনের জন্য আপনি প্রযুক্তি। প্রথমেই বলি, আপনার সুবিধার্থে আপনি যে কোনো ধরনের পাত্র নিতে পারেন, ছোট বড় মাঝারি। তবে ছোট গাছের জন্য ছোট পাত্র, বড় গাছের জন্য সবসময় বড় পাত্র নেবেন। অর্থাৎ টবের মাটির জায়গা অনুযায়ী কিন্তু গাছের বৃদ্ধি বা গ্রোথ অনেক সময় ডিপেন্ড করে। এই মুহূর্তে আমার ছাদ বাগানে বাকি গাছের মতো আরও একটি গাছ কিন্তু এসেছে, যে গাছটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু আমার ছাদ বাগানে স্থান পেয়েছে। তবে এই গাছটি কিন্তু গত কয়েকদিন আগেই নিয়ে আসা, ব্যক্তিগত কাজের জন্য কিন্তু আমি গাছটি রোপণ করতে পারিনি, যেহেতু বর্ষা চলছে আর এর মধ্যে গাছটাকে আমার রোপণ করতে হবে। এবং এর জন্য আমি যে টব বা পাত্র নির্বাচন করেছি সেটি হচ্ছে ফলের ক্যারেট। আগের ভিডিওর মতো আমি সমস্ত ছাদ বাগানের যে গাছগুলো ফলের ক্যারেটে রোপণ করি ঠিক তেমনভাবে কিন্তু ফলের ক্যারেটটাকে প্রস্তুত করে নিয়েছি। এই ফলের ক্যারেটে রোপণের একটা দুটি সুবিধা আছে। একটি হচ্ছে গাছে প্রচুর পরিমাণ গাছের গোড়াতে মাটি থাকে, দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে গাছ কিন্তু খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি কিন্তু শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। তো আপনি ফলের ক্যারেট করুন বা আপনি যে কোনো পাত্র করুন বা আপনি টব করুন, আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় করুন। তবে এই মুহূর্তে কী মাটিভাবে কীভাবে পরিচর্যা করবেন। প্রথমেই বলি, আপনার টবের যে মাটি নেবেন সেই মাটি এখন ভিজা ভিজা বা কাদা কাদা থাকবে, বা আপনি যদি আগে থেকে মাটিটাকে প্রস্তুত করে রেখে বর্ষার বৃষ্টি আসার আগে যদি ভালো করে আপনি প্রোটেক্ট করে রাখেন, আশা করি মাটিগুলো শুকনো আছে। তবে যদিও কাদা কাদা থেকে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিছু সমস্যা নিরসনের জন্য আপনাকে কিছু ব্যবস্থাপনা করতে হবে। প্রথমত টবের ড্রেনেজ হোলগুলো অবশ্যই ঠিক করতে হবে, যাতে করে খুব বেশি জল কিন্তু বাইরে বেরিয়ে আসে। এবং এখানে আপনারা যারা এই যে ফলের ক্যারেটটি ব্যবহার করবেন, আপনাদের ড্রেনেজ হোল নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, অসংখ্য ড্রেনেজ হোল আছে, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তবে টবে যারা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে ড্রেনেজ হোল যাতে লক না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খোলামকুচি বা বালি দিয়ে কিন্তু অবশ্যই টবের ড্রেনেজ হোলের মুখটা কিন্তু ঠিক করবেন। এবার আসি মিডিয়া বা মাটি। কি মিডিয়া বা মাটি ব্যবহার করবেন। মিডিয়া বা মাটি ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি বলবো, ব্যক্তিগতভাবে বলবো, এই সময় মিডিয়া যেটা নেবেন আপনার এলাকাতে থাকা নর্মাল মিডিয়া নেবেন, যে মিডিয়াতে আপনি ছোট থেকে দেখে এসছেন, যে মিডিয়াতে আরও সমস্ত গাছ আপনি রোপণ করেছেন। এই মিডিয়াতে কোনোভাবেই কিন্তু কোনো রকম কিন্তু অন্য কোনো খাবার আপনি নেবেন না, যেহেতু বর্ষাকাল, অতিরিক্ত খাবার দিলে গাছ কিন্তু নিতে পারবে না, মারা যাবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নর্মাল মাটিতে কিন্তু গাছ আপনি রোপণ করুন, দেখবেন সুস্থ স্বাভাবিকভাবে থাকবেন। তো কি মিডিয়া আপনি নেবেন বা কিভাবে নেবেন। প্রথমেই আপনার এলাকার মাটি, যে মাটি আছে সেই মাটি নেবেন এবং এই মাটির সঙ্গে অবশ্যই আপনি লাল বালি বা সাদা বালি মিশিয়ে নেবেন। লাল বালি বা সাদা বালি মিশিয়ে নেবার একটাই কারণ, সেটা হচ্ছে এই মাটির মধ্যে যাতে সহজে জল না জমতে পারে, তার জন্য কিন্তু যদি বালি মিশিয়ে নেই, বালির কোনা কিন্তু জলকে খুব সহজে নিষ্কাশন করে দিতে পারে এবং মাটি থেকে কিন্তু জল বাইরে বার করে দেয়। তার জন্য কিন্তু বালি অবশ্যই নেওয়া উচিত। এটি নিয়ে আপনার ছাদ বাগানে গাছগুলো প্রস্তুত করবেন। তবে খাবার আপনি দেবেন না, এটাও আমি আবারও বলছি। যারা দিতে চান তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এই সময় শুধুমাত্র আপনি ভার্মি কম্পোস্ট,
যে কোনো পাতা পচা সার বা আপনার কাছে থাকা যে কোনো ধরনের শিংকুচি হাড়গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু যদি মিশ্রিত করে রেখে কোনো মাটি প্রস্তুত করা থাকে তবে কিন্তু সেই মাটিটা দেবে, না হলে কোনো ধরনের কোনো খাবার এই মুহূর্তে দেবেন না। নর্মাল রোপণ করুন, তার পরবর্তীতে 1 থেকে 2 মাস পরে, অর্থাৎ আপনি জুলাই মাসে রোপণ করছেন, আগস্ট মাসে গিয়ে আপনি আবার খাবার দিতে পারেন। তখন দেখবেন গাছ কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে। স্বাভাবিকভাবে গাছ রোপণ করার সময় অনেকে খাবার দেন, তবে অনেকে অতিরিক্ত খাবার দেওয়ার কারণে কিন্তু গাছ মারা যায়। সেই মারা যাওয়ার কারণে কিন্তু অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যায়, তাতে কিন্তু আমাদের নানা ধরনের সমস্যা হয়ে যায়। এই সমস্যা দূরীকরণের জন্য গাছ রোপণের প্রাথমিক অবস্থা থেকেই কিন্তু আমাদের কিন্তু যে কোনোভাবেই কিন্তু গাছকে বাঁচিয়ে রাখার উপকরণ তৈরি করতে হবে। এই উপকরণের মধ্যে প্রথম যেটি, অতিরিক্ত পরিমাণ খাবার টবের মাটিতে দেব না। টবের মাটির গোড়াতে কোনোভাবে জল যাতে জমতে না পারে তার জন্য কিন্তু যে ব্যবস্থাপনা করার কথা বললাম অবশ্যই করবেন। এবার অনেকে মনে করছেন যে আমি কেন এগুলো দিয়েছি, এগুলো দেওয়ার একটাই কারণ, অতিরিক্ত মাটি যাতে ধুয়ে বাইরে বেরিয়ে না যায় তার জন্য কিন্তু এই পলিথিনটা দিয়েছি। আমার ছাদ বাগানে বাকি যে সমস্ত গাছ আছে সব গাছ কিন্তু একই ধরনের। এবার বলি, আম গাছে রোপণের সময় আপনাকে আরও কিছু জিনিস দিতে হবে। খাবার ছাড়াও কিন্তু আপনাকে কিছু জিনিস দিতে হবে, এর মধ্যে ফাঙ্গিসাইড অন্যতম। ফাঙ্গিসাইড মাটির সঙ্গে অবশ্যই মিশিয়ে দিতে হবে এবং গাছের মাথাতে শুরু করে থেকে গোড়াতে, অর্থাৎ টপ টু বটম আপনাকে কিন্তু ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে। এই ফাঙ্গিসাইডের প্রলেপ দিলে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে এবং গাছে এই বর্ষাতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। দর্শক, ইতিমধ্যে যারা আমরা ছাদ বাগানে আম গাছ রোপণ করেছি, পরিচর্যা করছি বা পরিচর্যা করার মতো পরিস্থিতি তৈরি করেছি, তারা জানেন আম গাছ কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি গাছ। এই গাছে কিন্তু অতিরিক্ত জল, কম খাবার, অতিরিক্ত খাবার সব কাজেই কিন্তু মারা যায়। তাই আমরা কোনো জিনিস অতিরিক্ত করব না, অর্থাৎ কম খাবার দেব, জল যথাযথ পরিমাণ দেব এবং অতিরিক্ত জল জমতে দেব না, গাছের গোড়াতে অতিরিক্ত খাবার দেব না। সব কিছুই কিন্তু একটা লিমিটেশন রাখবো, আর লিমিটেশনের মধ্যে কিন্তু গাছ বেঁচে থাকে। গাছ রোপণের সময় আপনি বেলেযুক্ত দোআঁশ মাটি বা এঁটেল মাটি, প্রথমেই বলেছি আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকাতেই আপনি সেই মাটি সংগ্রহ করবেন। অনেকে বলেন নদীর বালি, সাদা বালি, অনেকে বলেন পলি মাটি। নো, কোনোভাবে এই ধরনের মাটি দরকার নেই। আপনি যে এলাকাতে থাকেন সেখান থেকে নদীর বালি বা পলি মাটি এই ধরনের মাটি সংগ্রহ করতে আপনার অনেক কষ্ট হতে পারে। তাই আমি বলছি নর্মাল মাটিতে, যে এলাকাতে আপনি থাকেন, বড় হয়ে উঠেছেন, সেই মাটি ব্যবহার করুন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে খাবার দিয়ে গাছ রোপণ করবেন না, আপনি খাবার পরে দেবেন। নর্মাল মাটিতে গাছ রোপণ করে দেখুন, গাছ সুস্থ স্বাভাবিক হওয়ার পরেই কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু খাবার দিয়ে গাছকে সুস্থ স্বাভাবিক করতে পারবেন। এইভাবে কিন্তু বর্ষার সময় অর্থাৎ জুলাই মাসে আম গাছ রোপণ করতে হয়। আম গাছ রোপণ করার জন্য এই পরিচর্যা কিন্তু গ্রহণ করতে হয়। এবং যে সমস্ত ছাদ বাগানিরা এই সময় আম গাছকে রিপোর্ট করতে যাচ্ছেন, অবশ্যই রিপোর্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। রিপোর্ট করার আগে কিন্তু আপনি মাটি প্রস্তুত করে রাখবেন এবং যে পাত্রে আপনি দেবেন সেই পাত্রের মাটিও আপনি সঠিকভাবে দিয়ে রাখবেন। তাতে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। অতিরিক্ত খাবার দেবেন না এবং গাছের গোড়াটা কাটাই ছাঁটাই করবেন না বেশি রিপোর্ট করার সময়। 12 মাসি আম গাছগুলোতে সারা বছর ফুল ফল আসে, তাই কিন্তু এই সময় যারা রিপোর্ট করতে চাইছেন 12 মাসি আম গাছগুলোকে রিপোর্ট করে ফেলুন। তবে গাছে মুকুল বা গাছে বিভিন্ন ধরনের ফল সেট হয়ে যাওয়ার পরে কোনোভাবে রিপোর্টিং করা কিন্তু যাবে না। ছাদ বাগানে আম গাছের রোপণ পদ্ধতি বা বর্ষার সময় নতুন আম গাছের মাটি তৈরির পদ্ধতি কিভাবে করলাম, কিভাবে পরিচর্যা করলাম, যদিও এই মুহূর্তে আমার কাছে মাটি অ্যাভেলেবেল নেই, তবে মাটি অ্যাভেলেবেল না থাকার জন্য আপনাদের রোপণ করে দেখাতে পারলাম না। কয়েকদিনের মধ্যে আমি গাছটি যখন রোপণ করব সে বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে প্রোভাইড করব। তবে এই পাত্রেই কিন্তু গাছটি রোপণ করব, তাই আগে থেকে আপনাদের দেখিয়ে রাখলাম এই পদ্ধতিই রোপণ করব এবং আপনারা অবশ্যই এই পদ্ধতি ফলো করুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। ধন্যবাদ।